তারা বিচারকের আসনে বসেন মূলত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেতে, তারা যে ধরনের পরিবার থেকে যে ধরনের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে ওঠেন, তাদের পক্ষে সমাজের একদম নিম্ন স্তরের মানুষটার যে অবস্থা তা বোঝা বোধহয় সহজ নয়। রাজনীতি যা হচ্ছে ভারতবর্ষে তা কোনোটাই সংবিধান যে রাজনীতির কথা স্বীকৃতি দিয়েছে সেই রাজনীতি আসলে এইটা এক ধরনের কৌশল, যা যারা ক্যাপিটালিস্ট যে বিশ্বাস করে তাদের রাজনীতি, আর তার সঙ্গে সরাসরি আমাদের সংবিধানের বিরোধ আছে। আপনি আপনার মুখ্যমন্ত্রী পদে থেকে যা করতে পারতেন, বিধানসভায় নেত্রী হিসেবে যা করতে পারতেন তা করলেন না। আপনি একটা তথ্যচিত্র পরিবেশন করলেন, নাটক পরিবেশন করলেন, আর আমাদের আইনজীবীরা আমাদের আইনজীবীরা আমরা লড়াই করি। সংবিধানকে যদি সঠিক মর্যাদা দিতে হয়, তাহলে সংবিধান কিভাবে পেয়েছি সেই ইতিহাসকে স্মরণ করতে হবে। স্যার, একেবারে আজকে আইপ্যাক ভার্সেস মুখ্যমন্ত্রী যে মামলাটা দিকে সকলের নজর ছিল, সেই মামলাটা আবারও পিছিয়ে গেল। বারংবার সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে। কপিল সিব্বল তিনি অসুস্থ, এই রিজন দেখানো হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী যেদিন কোর্টে গেলেন সেদিন তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারলেন। সেদিনও তিনি অসুস্থ ছিলেন, আজকে তিনি উপস্থিত থাকতে পারলেন না। দেখুন, কোনো আইনজীবী ব্যক্তিগত কারণে উপস্থিত থাকলেন কি থাকলেন না সে বিষয়ে চর্চা করার পক্ষে আমি নই, কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আইপ্যাকের মামলা পিছাবে, এটাই স্বাভাবিক। ইডি তদন্ত দেরি করবে, এটাই স্বাভাবিক। সিবিআই তদন্তের রিপোর্ট জমা দেবে না, এটাই স্বাভাবিক। কারণ এদেশে ওই বড়লোকদের নিয়েই বিচার হয়। আমার দেশের প্রধানমন্ত্রী ব্যবসায়ী, আমার দেশের মুখ্যমন্ত্রী ডাকাতি, তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ। ফলে এদেশের সাধারণ নাগরিকের জন্য কিছু নেই। তাই এইসব নিয়ে চর্চা করে লাভ নেই। যেভাবে দেশকে স্বাধীন করেছি সেভাবেই সংবিধানের যে অধিকার তা চিনে নিতে হবে। কিন্তু একদিকে রাজ্যের দেওয়া হলফনামা মুখ্যমন্ত্রী বলছেন যে আমি পারমিশন নিয়ে সমস্ত পার্টি ডকুমেন্ট নিয়েছি, ইডির পারমিশন নিয়ে। অন্যদিকে ইডি অভিযোগ করছেন ডাকাতি, একেবারে ছিনতাই, এই সব অভিযোগ করছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কথার ঠিক কোনো মিল নেই। ওরা ওদের মধ্যে চোর পুলিশ খেলাখেলি করুক, কিন্তু আমরা জানি আমার দেশে কয়লা চুরি গেছে। আমরা জানি আমার দেশের যে কয়লা চুরি গেছে সেই কয়লার মালিক এদেশের জনগণ। আমরা জানি সেই কয়লা থেকে যে সম্পদ আসবে সেই সম্পদের মালিক এদেশের জনগণ। এর মালিকানা যদি মুখ্যমন্ত্রী নিজে ক্লেম করেন, বা তার ভাই, তার ওই যা আমাদের রাজ্যের ভাইপো সে যদি ক্লেম করেন, বা দেশের প্রধানমন্ত্রী যদি ক্লেম করেন, তারা করতে পারেন। তাদের নামে চুরির কেস দেওয়া উচিত, ডাকাতির কেস দেওয়া উচিত, কিন্তু তারপরেও সংবিধান মতে এই সমস্ত সম্পদের মালিক হচ্ছে দেশের জনগণ। ওদেরকে আমরা 5 বছরের জন্য বসিয়েছি চৌকি দেওয়ার জন্য, কিন্তু চৌকিদার চোর হয়ে গেলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের ভাইপো, আমার দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়। কিন্তু সত্যি কি এই যে আইপ্যাক ভার্সেস মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টে যে আমরা দেখতে পাচ্ছি লড়াই, এটার কি শেষ হবে? না, লড়াই তো হচ্ছে না, লড়াইয়ের নাটক চলছে, তাই শেষ হবে না। তো জনগণ কি বোকা বানাবে? জনগণ তো চিরকালই বোকা বানানোর চেষ্টা করছে, চিরকালই। নাহলে দেশের সংবিধানের মধ্যে অধিকার লেখা আছে, কাজের অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থান, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে নাকি সাধারণ মানুষের? কিন্তু স্বাধীনতার এত বছর পরও 75 ইয়ার্স কনস্টিটিউশন নিয়ে আমরা প্রোগ্রাম করলাম আমাদের হাইকোর্ট অডিটোরিয়াম। তো সেখানে আমাদের যিনি মেন স্পিকার ছিলেন সুদীশ পাই, তিনি বলেছেন যে এই সাংবিধানিক আদালতের কি দায়িত্ব। আমরা দেখতে চাই আগামী দিন যে যখন সাধারণ মানুষ 75 বছর পরও সংবিধানের স্বীকৃত অধিকার পেল না, বরং প্রতিনিয়ত খর্ব হচ্ছে, তখন সাংবিধানিক আদালতগুলো আমাদের এই কর্মসূচির পরে কিভাবে ভাবতে শুরু করে আমরা দেখতে চাই। স্যার, অন্যদিকে একেবারে এসআইআর যে শুনানি ছিল গতকাল, একেবারে আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টে, এর আগের দিন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সে বিষয়ে বিচারপতি একেবারে কালকে বলছেন যে এতে অস্বাভাবিক কি আছে, এটা তো সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাস প্রকাশ। এই বিষয়টা রাজনীতিকরণ করবে না। কোনো সাধারণ মানুষ যদি এই একই কাজ করতেন, বিচারপতি কি একই বলতেন? এই কথাটা শুনতে খুব সুন্দর লাগবে, অসাধারণ। কিন্তু আমি সবসময় যে কথা বলি, যারা বিচারকের আসনে বসেন মূলত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেতে, তারা যে ধরনের পরিবার থেকে, যে ধরনের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে ওঠেন,
তাদের পক্ষে সমাজের একদম নিম্ন স্তরের মানুষটার যে অবস্থা তা বোঝা বোধহয় সহজ নয়। এটা আমি খুব দোষ দিচ্ছি না, কিন্তু এইটা না বুঝতে পারলে বিচার যে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা সংবিধানের নিরিখে, তা বাস্তবায়ন করা বোধহয় সম্ভব না। ফলে তো এই ধরনের কথাগুলো উঠে আসছে। রাজনীতি যা হচ্ছে ভারতবর্ষে, তা কোনোটাই সংবিধান যে রাজনীতির কথা স্বীকৃতি দিয়েছে সেই রাজনীতি করছে না। আমি দেশের প্রতিটি রাজনৈতিক দল, তাদের যে কনস্টিটিউশনাল মোরালিটি থাকা উচিত, যে যে নৈতিকতার নিরিখে এই রাজনীতি করা উচিত, তা দেখার দ্বারা ব্যর্থ হয়েছে বলে আমার মনে হয়েছে। আর সেই সব রাজনৈতিক দলই ক্ষমতায় আছে, ফলে পপুলার পলিটিক্স যা মাথাচাড়া দিয়েছে, জায়গা নিয়েছে সমাজে, যার জন্য ফেসবুক রিল দেখুন, একটা মানুষ জায়গায় 5 জন মানুষ এক পাশাপাশি বসে আছে, প্রত্যেকে ফেসবুক রিল নিয়ে বসে আছে, তারা নিজেরা হাসছে। আগে আমরা ক্লাবে আড্ডা মারতাম, একটা মজলিস বসতো। এই সমাজে মানুষের মধ্যে যে ভেদ করে দেওয়া, ধর্ম, বর্ণ, ভাষা, এসব আমরা আলোচনা করেছি। এখন এর সঙ্গে মানুষের মগজকে দখল করে নিচ্ছে, নিয়ে এই যে বিভেদ তৈরি করে দেওয়া, পাশাপাশি বসেও আমরা এক জায়গায় হতে পারছি না। আসলে এইটা এক ধরনের কৌশল, যা এই যারা ক্যাপিটালিস্ট বিশ্বাস করে তাদের রাজনীতি, আর তার সঙ্গে সরাসরি আমাদের সংবিধানের বিরোধ আছে। ফলে সোশ্যাল স্টেটে যে ভাবনার প্রয়োগ প্রয়োজন, সেই ধরনের রাজনীতির যদি আমরা না নিয়ে আসতে পারি ক্ষমতাতে, তাহলে আমাদের দেশের সংবিধানকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। এই যে বারংবার বলা হয় আইনের চোখে সকলেই সমান, কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে সাধারণ জনগণের জন্য আলাদা আইন, মুখ্যমন্ত্রীর জন্য আলাদা আইন। সে মানুষ, সাধারণ মানুষই বিচার করবেন যে মোস্তারি বেগম, মোস্তারি বানু, তার সঙ্গে মমতা ব্যানার্জি পার্থক্যটা কোথায়। মমতা ব্যানার্জি, আমি ধরে নিচ্ছি তিনি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যদি সত্যি সত্যি এসআইআর এর বিপক্ষে কথা বলতেন, মানুষের বিপদ নিয়ে কথা বলতেন, তাহলে সবার আগে ওনার যে ডিএম, বিডিও, যতগুলো অফিসার ছিল, তাদেরকে বলতেন আপনারা লফুল নির্দেশ ছাড়া কোনো কাজ করবেন না, যা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ইস্যু করেনি। হোয়াটসঅ্যাপে কোনোদিন কমিউনিকেশন হয় না, আইন তা গ্রহণযোগ্যতা দেয় না। তাহলে আইনে যার গ্রহণযোগ্যতা নেই, তার ভিত্তিতে তার ডিএম, বিডিওরা কাজ করে গেল, সেখানে কিছু বললেন না। যখন এসআই এর প্রক্রিয়া অলমোস্ট শেষ, মানুষের মৃত্যু ঘটছে, তখন উনি একটা তথ্যচিত্র পরিবেশন করলেন সুপ্রিম কোর্টে। কখন করলেন? তারই রাজ্যের একজন পরিযায়ী শ্রমিকের স্ত্রী, সে সুপ্রিম কোর্টে, তার বহুকাল আগে গেছে। সাধারণ মানুষের যন্ত্রণা, যে কথা বলছিলাম, সাধারণ মানুষের যন্ত্রণা যারা বোঝে, যারা সেই যন্ত্রণার ভাগদার, তাহলে সেই যন্ত্রণার ভাগদার যিনি, তিনি সুপ্রিম কোর্টে গেছেন, তার হয়ে সওয়াল করার কথা ছিল মুখ্যমন্ত্রী। আর তার পক্ষে সওয়াল না করে তিনি নিজের প্রচারে গেছেন, দুর্ভাগ্যজনক। আর একই সঙ্গে বলতে হয়, মোস্তারে বানির কথা কিন্তু ততদিন পর্যন্ত কোনো মিডিয়া দেখায়নি, যতদিন পর্যন্ত মমতা ব্যানার্জিকে তারা দেখিয়েছে এবং সমালোচিত হয়েছেন। হ্যাঁ, ফলে বুঝতে হবে যে এই যে পপুলার পলিটিক্সের কথা বলছেন, এটাই তো পপুলার পলিটিক্স। আপনি আপনার মুখ্যমন্ত্রী পদে থেকে যা করতে পারতেন, বিধানসভায় নেত্রী হিসেবে যা করতে পারতেন, তা করলেন না। আপনি একটা তথ্যচিত্র পরিবেশন করলেন, নাটক পরিবেশন করলেন। আর আমাদের আইনজীবীরা, আমরা লড়াই করেছি। আমি আরটিআই করেছি নির্বাচন কমিশনের কাছে। কিসের ভিত্তিতে করছেন জানান? তাদেরকে নির্দেশ দিয়েছে, তারপরও দেয়নি। ফলে এই প্রক্রিয়া চলছে, মানুষকে বুঝে নিতে হবে। আর সমাজতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য মানুষকে নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এই পপুলার পলিটিক্সের বাইরে বেরিয়ে এসে। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, এই যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই সুপ্রিম কোর্টে যে কোনো মামলা গেলে এই মামলাটা বারংবার পিছিয়ে যাচ্ছে। আরজি কর মামলার ক্ষেত্রে আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। অন্যদিকে এই যে আইপ্যাকের মামলা, তাও পিছিয়ে যাচ্ছে। বিচার ব্যবস্থা কোথায়? বিচার কোথায় হচ্ছে রাজ্যে? দেখুন, আমরা দীর্ঘ 5-6 বছর ধরে সেফ ডেমোক্রেসি, সেফ কনস্টিটিউশন, সেফ জুডিশিয়ারি বলে আসছি। আমার ভালো লাগছে যে বিগত 5-6 মাস, 1 বছর ধরে সাধারণ মানুষ আমাদের সুরে কথা বলছে।
এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে নিয়ে ছোট ছোট ইউটিউব মিডিয়া তারা সমালোচনা করছে। দুর্ভাগ্যের যে মানুষের জুডিশিয়ারি উপস্থিতি আস্থা চলে যায়, তাহলে কিন্তু অ্যানার্কির সৃষ্টি হবে। ফলে আমরা আইন ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছে, আদালতের সঙ্গে যারা যুক্ত আছি, সেটা আইনজীবী হতে পারে, সেটা জুডিশিয়ারিতে বিচারক হতে পারে, তাদের দায়িত্ব সংবিধানকে যদি সঠিক মর্যাদা দিতে হয়, তাহলে সংবিধান কিভাবে পেয়েছি সেই ইতিহাসকে স্মরণ করতে হবে। সেই ইতিহাসকে স্মরণ করতে হবে, তার নিরিখে যে বিশ্লেষণ আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডিবেটসে হয়েছে, তার নিরিখে বিচার করতে হবে আজকে সংবিধানকে। সংবিধানকে জীবন দিতে হবে, ইটস এ লিভিং ডকুমেন্ট। তাহলে যদি আপনি এর ব্যাখ্যা মানুষের বিপক্ষে দেন, তাহলে সংবিধানকে মেরে ফেলা হবে। সংবিধানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আইনজীবী থেকে শুরু করে বিচারক সকলের। সাধারণ মানুষের দায়িত্ব, যখন আমরা পারছি না তখন সমস্বরে চিৎকার করে বলা, সংবিধান সকলের ঊর্ধ্বে, বিচারক নয়, আইনজীবী নয়, মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নয়, আমাদের সকলের ঊর্ধ্বে হচ্ছে দেশের সংবিধান।